সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি সবাই ভালো আছি, নিরাপদে আছি এবং যার যার ঘরে অবস্থান করছি। আমরা সরকারের স্বাস্থ্যবিধি গাইডলাইন মেনে নিয়ম মেনে চলছি। আমি তোমাদের প্রথমেই সকলের মঙ্গলময় জীবন কামনা করছি এবং আমিও তোমাদের সকলের আশীর্বাদে ভগবানের অশেষ কৃপায় ভালো আছি, নিরাপদে আছি, সুস্থ আছি। আমি তোমাদের নিয়মিত রসায়নের বিষয়ে বিভিন্ন টপিকস নিয়ে হাজির হয়ে থাকি অনলাইনে ক্লাসে। আমি মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের পক্ষ থেকে, রসায়ন পরিবারের পক্ষ থেকে সকলকে অনলাইন ক্লাসে শুরুতেই স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের সামনে ধারাবাহিকভাবে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন আমরা অধ্যায়টি ক্লাস নিচ্ছি। ধারাবাহিকভাবে তোমাদের এই পুরোটি অধ্যায় আমি আলোচনা করার আমি সিদ্ধান্ত নিয়েছি এবং তোমরা যারা আমার নবাগত একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, বিশেষ করে বিজ্ঞান বিভাগের, সকলেই এই ক্লাসগুলো দেখার জন্য আমি অনুরোধ করছি। আমার বিশ্বাস তোমরা এই ক্লাসগুলো অনলাইনে আমাদের মেসেঞ্জার গ্রুপে কলেজের আমার ফেসবুক আইডিতে তোমরা পেয়ে থাকবে। এই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখো, শোনো, আমার বিশ্বাস তোমাদের সকলেই বিশেষ উপকৃত হবে। আমাদের এই আজকে আলোচনা হচ্ছে গুণগত রসায়নের অরবিট এবং অরবিটালের গঠন কিভাবে হয় সেগুলো আমি আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে অরবিট বলতে চাচ্ছি। অরবিট কি? কোনো পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে যে স্থির একটা কক্ষপথ থাকে, সেই কক্ষপথগুলোকে বলা হয় শক্তিস্তর। এই শক্তিস্তরগুলোকে বলা হয় অরবিট। তাহলে আবার বললাম যে কোনো পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে আবর্তনরত কক্ষপথ বা স্থির কক্ষপথ থাকে, সেই স্থির কক্ষপথগুলোকে বলা হবে কি? অরবিট বা শক্তিস্তর। সেই অরবিটগুলোকে আমরা বিশেষ করে এন দ্বারা প্রকাশ করি। আমরা গত ক্লাসে বলেছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা শক্তিস্তর বলি, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1 হলে প্রথম শক্তিস্তর, এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তিস্তর, এন এর মান 3 হলে এভাবে আমাদের শক্তিস্তর, এভাবে আমাদের অরবিটের সংখ্যা বাড়তে থাকে। তাহলে আমরা যদি এন এর মান 1 বলি, আমরা যদি এই চিত্রতে আমরা এন এর মান 1 বলি, যে এন ইকুয়াল টু 1 হলে কে শেল, যাকে বলে আমরা কে অরবিট, আসলে প্রথম শক্তিস্তরের অরবিট। তারপরে যদি এন এর মান 2 বলি, তাহলে 2 হলে কি এল শেল, যাকে এল অরবিট বা দ্বিতীয় শক্তিস্তর। এন এর মান যদি 3 হয়, তাহলে আমরা ধারাবাহিকভাবে কে এল এম শেল, তাহলে এন এর মান 3 হলে এন শেল, যাকে আমরা বলি এম অরবিট বা তৃতীয় শক্তিস্তর। এন এর মান যদি 4 হয়, তাহলে আমরা বলতে পারি যে আমরা এন শেল, যাকে আমরা বলি এন অরবিট বা চতুর্থ কক্ষপথ বা চতুর্থ শক্তিস্তর। এভাবে প্রতিটি শক্তিস্তর বাড়বে, অরবিটের সংখ্যাও আমাদের বাড়তে থাকবে। ফলে আমাদের অরবিট কি সেটা আমরা বুঝে গেলাম যে অরবিট হচ্ছে আমরা পরমাণুর যে স্থির কক্ষপথ রয়েছে সেই শক্তিস্তরগুলোকে বলা হয় অরবিট। এই অরবিট আমরা জেনে গেলাম। এখন আসো আমরা জানবো অরবিটাল কি। তাহলে অরবিট আমরা বুঝলাম যে অরবিটাল কি, অরবিটাল কাকে বলে। তাহলে আমরা এখন বুঝবো যে অরবিটাল কি। অরবিটালটা আসলে আমরা বলতে বোঝাই যে আর একটা বিষয় রয়ে গেছে, যে আমরা যদি অরবিট একটা ইলেকট্রন ধারণ ক্ষমতা বুঝি, অরবিটে বা প্রতিটি শক্তি স্তরে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেটির একটা সূত্রে আমরা অলরেডি জেনেছি। সেটা হচ্ছে প্রতিটি শক্তি স্তরে যে বা অরবিটের ধারণ ক্ষমতা, যে আমাদের কি ইলেকট্রন ধারণ ক্ষমতা যে 2n², সেটা 9ম দশম শ্রেণীতে পড়েছি। আবার এখন আমরা জানবো যে 2n² আমরা প্রতিটি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা তার মান প্রকাশ পায়। অর্থাৎ একটা পরমাণুর অরবিটে কতটা ইলেকট্রন থাকতে পারে সেটা কিসের ভিত্তিতে আমরা জানতে পারবো? সেটা আমরা জানতে পারবো যে তার এন এর মানের উপর নির্ভর করে। এন মানে 1 হলে 2টি ইলেকট্রন, এন এর মান 2 হলে আমরা সূত্র বসালে 8টি ইলেকট্রন, এন এর মান 3 হলে 18টি ইলেকট্রন, এন এর মান 4 হলে সেটা 32টি ইলেকট্রন। সেইভাবে মানগুলো আমরা জানতে পারবো বসিয়ে, যে কতটা কোন অরবিটে কতটা ইলেকট্রন থাকতে পারে। সেটা হচ্ছে অরবিটের কথা। আমরা যদি যাই এখন অরবিটাল কাকে বলে। অরবিটাল হচ্ছে মূলত আমরা
এখন আমরা জানবো অরবিটাল কাকে বলে। অরবিটাল কাকে বলে? এই অরবিটাল বলতে বোঝায় যে আমাদের অরবিটাল হলো একটা তরঙ্গ বলবিদ্যার ফাংশন, যেখানে আমরা বিভিন্ন শক্তি স্তরে যখন ইলেকট্রন ঘুরে তখন ইলেকট্রন অবস্থান ঘনত্ব সহজে আমরা অরবিটালের সাপেক্ষে ব্যাখ্যা করতে পারি। তাহলে অরবিটাল কাকে বলে? অরবিটালটা হচ্ছে মূলত নিউক্লিয়াসের চারদিকে যেসব আমাদের ত্রিমাত্রিক একটা অঞ্চল রয়েছে, আমরা এই যে বৃত্তাকার অংশটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ আর তিনটা অক্ষ বরাবরই মূলত থাকে, তাই ত্রিমাত্রিক অঞ্চল জুড়ে অরবিটালে আমাদের ইলেকট্রনগুলো কোন জায়গায় অবস্থান করবে। মূলত আমাদের বলা হয়েছে যে আবর্তনশীল ইলেকট্রন যখন একটা ত্রিমাত্রিক অঞ্চলে থাকে, সেই ইলেকট্রন ম্যাগের ঘনত্ব কোন কোন আবর্তনরত কক্ষপথে থাকবে, সেই অঞ্চলটা যদি 90 থেকে 95% ইলেকট্রন ম্যাগের ঘনত্ব থাকে, তাকে আমরা বলি যে কি অরবিটাল। আবার বলি, কোনো পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ত্রিমাত্রিক অঞ্চল জুড়ে ইলেকট্রন কতটুকু অঞ্চল নিয়ে, অর্থাৎ আমাদের ইলেকট্রন ম্যাগের ঘনত্ব শক্তি স্তরের চারদিকে 90 থেকে 95% ইলেকট্রন ম্যাগের ঘনত্ব যদি থাকে, তখন সেই অঞ্চলটাকে বা তাকে বলা হয় আমাদের অরবিটাল। আর একটা সহজ কথা বলতে পারি যে কোনো পরমাণুর শক্তি স্তর বা অরবিটকে উপশক্তি স্তরে প্রকাশ করাটাও বলা হয় অরবিটাল। তাহলে অরবিটাল কি আমরা জেনে গেলাম। আবার যদি আমি অরবিটালের সংজ্ঞা বলতে চাই, যে কোনো পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে শক্তি স্তর রয়েছে, এই শক্তি স্তরের ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন ম্যাগের ঘনত্ব কতটুকু থাকবে, সেটা হচ্ছে মূলত তার এই ইলেকট্রন ম্যাগের ঘনত্বটাকে বলা হয় তার অরবিটাল। সেই অরবিটাল আমরা জানলাম। অরবিটালকে সহজে সংজ্ঞায়িত করতে পারি, কোনো শক্তি স্তরকে উপশক্তি স্তরে প্রকাশ করাকেও আমরা বলতে পারি কি অরবিটাল। তাহলে এই অরবিটাল বা উপশক্তি স্তর মূলত আমরা এটা কিসের ভিত্তিতে আমরা নির্ণয় করতে পারি, যে এল এর মানের সাপেক্ষে অরবিটালগুলো আমরা জানতে পারি। এল এর মান কত, সেই মান অনুসারে আমরা জানতে পারি। আমরা অলরেডি কোয়ান্টাম সংখ্যা যখন পড়িয়েছি তখন বলেছি যে এল এর মান 0 হলে এস অরবিটাল, এল এর মান 1 হলে এল এর মান 1 হলে কি অরবিটাল, পি অরবিটাল। এল এর মান 2 হলে ডি অরবিটাল। এল এর মান 3 হলে এফ অরবিটাল হয়ে থাকে। এভাবে এল এর মানের সাপেক্ষে আমরা কোন কোন অরবিটাল থাকতে পারে সেই অরবিটাল সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তাহলে আমরা জানলাম যে এই আমাদের অরবিট এবং অরবিটাল কি। আমরা প্রশ্ন আসতে পারি অরবিট এবং অরবিটালের পার্থক্য, অরবিট এবং অরবিটালের সাদৃশ্য, এইগুলো প্রশ্ন আসতে পারে। আমরা যদি বলি যে তাদের মধ্যে যদি পার্থক্য বা বৈসাদৃশ্য চিন্তা করি, দুইটা প্রশ্ন আসতে পারে। একটা সাদৃশ্যগুলোর মধ্যে কি কি মিল রয়েছে, যে নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল ইলেকট্রনের অবস্থান একটা সম্ভাবনাময় স্থানে থাকে। নিউক্লিয়াসের চারদিকে যেহেতু সম্ভাবনা স্থানে থাকে, তেমনি শক্তি স্তরও আমাদের নিউক্লিয়াসের চারদিকে থাকে সেই অরবিটগুলো। তাহলে আমরা এটা একটা সাদৃশ্য রয়েছে, উভয়ের মধ্যে একটা শক্তির ভিন্নতা থাকবে। আমাদের শক্তির যে অরবিটাল রয়েছে এগুলোর মধ্যে একটা ভিন্নতা থাকে। আবার উভয় নিউক্লিয়াসের ঘিরে ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থান শক্তি এবং গতি একইভাবে প্রকাশ করা হয়। উভয়ের ক্ষেত্রে গতিশীল ইলেকট্রনের পথের সুনির্দিষ্ট আকারও বর্তমান। অরবিটালের একটা আকার নির্দিষ্ট আছে, শক্তি স্তরের আকার একটা নির্দিষ্ট আছে। এগুলো হলো সাদৃশ্য। বৈসাদৃশ্যতে যদি আমরা দুই একটি কথা বলতে চাই, এবং বইয়ে টেক্সট বুকে তোমাদের অলরেডি বৈসাদৃশ্য সম্পর্কে অনেক উদাহরণ দিয়েছে, আমরা এখানে যদি একটু বলতে চাই যে এখানে আমরা ইলেকট্রনের যে কণা হিসেবে ধরে অরবিট আমরা যে একমাত্রিক বা দ্বিমাত্রিক বৃত্তাকার উপবৃত্তাকার পথে নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে, আমরা অলরেডি বোরের তত্ত্ব অনুসারে জেনেছি, সেগুলোতে এরা আবর্তন করে। কিন্তু ইলেকট্রনের তরঙ্গ হিসেবে নিয়ে নিউক্লিয়াসের চারদিকে খুব সামান্য বিস্তৃতি ত্রিমাত্রিক অঞ্চল নিয়ে এসে এরা অরবিটালগুলোর আমরা প্রাপ্তির সম্ভাবনা থাকে। কোয়ান্টাম মতবাদের উপর ভিত্তি করে অরবিটের ধারণা প্রতিষ্ঠিত, কিন্তু তরঙ্গ বলবিদ্যার ফাংশন অনুসারে অরবিটালের ধারণা প্রতিষ্ঠিত। এগুলো হচ্ছে আমাদের মূলত বৈসাদৃশ্য। আরো যদি বলতে চাই যে শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন যে আছে অরবিটে, সেটা দ্বিমাত্রিক আকারে বোঝা যায়, এক্স অক্ষ ওয়াই অক্ষ, কিন্তু অরবিটালগুলো মূলত ত্রিমাত্রিক আকারে আমরা অঞ্চলগুলোর অবস্থান নির্দেশ করে। তেমনি আমাদের আরো রয়েছে এন এর মান যদি 1, 2, 3 হয়, এগুলো হচ্ছে শক্তি স্তর সংখ্যা।
যাকে আমরা অরবিট KLMN দ্বারা প্রকাশ করতে পারি। আবার অরবিটালগুলো মূলত L ইকুয়াল টু 0 1 2 3 হলে SPDF এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এগুলো হচ্ছে আসলে অরবিট এবং অরবিটালের বৈসাদৃশ্য। আরও বই থেকে বিভিন্ন বিষয় বা তোমাদের বইয়ে রয়েছে, সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, তোমাদের টেক্সট বুক বারবার অনুসরণ করবে, বিভিন্ন টপিকস তোমরা অরবিট এবং অরবিটালের সম্পর্কে পেয়ে যাবে। এভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। আমরা চলে যাবো একটু অরবিটালের গঠনের দিকে। অরবিটাল, এস অরবিটাল কোন প্রকৃতির হয়, ডি অরবিটাল, পি অরবিটাল কোন প্রকৃতির হয়, ডি অরবিটাল কোন প্রকৃতির হয়, এই টপিকসটি আমি এখনই আলোচনা করে দিচ্ছি। আমরা অরবিট এবং অরবিটালের পার্থক্য, সাদৃশ্য, বৈসাদৃশ্য এবং অরবিটাল কি সেইগুলো আমরা জানলাম। এখন চলে যাবো আমরা অরবিটালের গঠন হয় কিভাবে, অরবিটালের কিভাবে স্ট্রাকচার লেখা হয়। আমরা যদি মনে করে এখন বললাম কি এস অরবিটাল, কি এস অরবিটাল, আমরা এস অরবিটালের গঠন আমরা জানতাম চাচ্ছি। এস অরবিটাল গঠন জানতে গেলে তাহলে প্রথমে আমাদের যে এস অরবিটাল হচ্ছে মূলত একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথ থাকে। অর্থাৎ এস অরবিটালটা কোন সময় হবে, এল এর মান যখন 0, এল এর মান যখন 0 তখন হয় এস অরবিটাল। এস অরবিটালটা হয় মূলত গোলাকার, কি হয়, গোলাকার বা বৃত্তাকার হয়, গোলাকার বা বৃত্তাকার হয়। এবং এর যে এস অরবিটাল গোলাকার বা বৃত্তাকার হওয়ার ফলে দেখা গেছে যে এরা ত্রিমাত্রিক, এক্স অক্ষ বরাবর থাকে, ওয়াই অক্ষ বরাবর থাকে, তারপরে তারা জেড অক্ষ বরাবরও এরা ত্রিমাত্রিক অঞ্চলে এই গোলাকারটা হয়ে থাকে। মূলত এল এর মান আমরা 0 হলে তখন পাবো এস অরবিটাল। এস অরবিটাল আকৃতি কি, বৃত্তাকার বা গোলাকার। এরা তার গঠনটা কেমনে, বৃত্তাকার বা গোলাকার। এবং তাদের যে ত্রিমাত্রিক অঞ্চল সেটা কি হয়, আমরা বলতে পারি যে তিনটা অক্ষ বরাবর থাকে। আমরা যদি আরেকটু বিষয় এটা খেয়াল করি, আমরা সবসময় এল এর মান যদি 0 হয়, এল এর মান যদি 0 হয়, কোন সময় 0 হবে সেটা আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানের উপর নির্ভর করে। এন এর মান একটা থাকবে, তার সাপেক্ষে আমরা যদি এল 0 হয় তাহলে এমও 0 হয়। এম এর মান 0 হলে একটা অরবিটাল আমরা পাইতে পারি। তাহলে কি, এম এর মান 1টি হলে আমরা জানি যে কোয়ান্টাম সংখ্যা অনুসারে একটি অরবিটাল, এল এর মান 0 হলে একটি অরবিটাল এস অরবিটাল, সেটা হচ্ছে কি এস অরবিটাল, সেটা এস অরবিটাল। আমরা এম এর মানের উপর নির্ভর করেও একটা অরবিটালের কতটা উপশক্তি স্তর থাকতে পারে। আমরা আবার একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে অরবিটাল বা উপশক্তি স্তর মূলত উপশক্তি স্তর কি প্রকাশ করে। উপশক্তি স্তর কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে আমরা যেটা জানি সেটা হচ্ছে মূলত এম এর মানের সাপেক্ষে উপশক্তি স্তরের সংখ্যা জানতে পারি। একটা পরমাণুর অরবিটালে কতটা অরবিটাল থাকতে পারে সেটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে সেই মানটা আমরা অলরেডি আমরা কোয়ান্টাম সংখ্যাতে পড়েছি। তার সাপেক্ষে আমরা জানতে পারবো যে একটা অরবিটালের কতটা অরবিটাল থাকতে পারে। এল এর মান 0, এম এর মান 0, এম এর মান যেহেতু 1টি তাই এস অরবিটালও 1টি। এভাবে আমাদের এই অরবিটালগুলো মূলত যে আমরা যদি একটু চিন্তা করি যে এখানে বিভিন্ন শক্তি স্তরে থাকতে পারে। যে মনে করো এখানে কি, এখানে প্রথম শক্তি স্তর কি থাকবে, 1s অরবিটাল 1টি থাকবে, আর দ্বিতীয় শক্তি স্তরে 2s অরবিটাল 1টি থাকবে। এইভাবে আমাদের তৃতীয় শক্তি স্তরে যদি যাই 3s এখানে থাকবে, এন এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর থাকবে। এই এস অরবিটাল যেহেতু আমরা বৃত্তাকার বা গোলাকার বলছি, তখন এই ইলেকট্রন ম্যাগের মানে ঘনত্ব নিউক্লিয়াসের চারদিকে 90 থেকে 95 অঞ্চল জুড়ে রয়েছে অরবিটালগুলোর। এখন আমরা যদি 1s 2s 3s আমরা চিন্তা করি, তাহলে এই জায়গাটাতে আমি বলতে চাচ্ছি যে এই জায়গাটাতে, বিশেষ করে এই জায়গাটাতে, অর্থাৎ প্রথম যে আমরা নিউক্লিয়াসের চারদিকে যখন একটা বৃত্তাকার অঞ্চল বা অরবিটালের অঞ্চল রয়েছে, তার ক্ষেত্রে কোনো নোডাল অঞ্চল নাই, কিন্তু 2s এর ক্ষেত্রে একটা নোডাল অঞ্চল রয়েছে। তাহলে নোডাল অঞ্চলটা কি, নোডাল অঞ্চলটা হচ্ছে আমাদের 2s এবং 1s এর মাঝখানে যেখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য, যেখানে ইলেকট্রন ঘনত্ব নাই, সেই অঞ্চলটাকে বলা হয় নোডাল অঞ্চল, যাকে আমরা বলি নুড। তাহলে এই অঞ্চলটাকে বলি, এই জায়গাটাকে বলি কি নুড, বা এই অঞ্চলটাকে বলি নোডাল অঞ্চল। তাহলে 2s অরবিটালের নোডাল নুড কত, 1টি। এমনিভাবে 3s যদি চিন্তা করি, এখানে একটা আছে, এখানে একটা নোড আছে। তাহলে এই পরমাণুর যদি 3s এর সাপেক্ষে বলি, তাহলে এই পরমাণুতে কয়টা নোড রয়েছে, এখানে একটা শূন্য অঞ্চল রয়েছে যেখানে ইলেকট্রন নাই, তারপরে 3s এবং 2s এর মাঝখানে একটা শূন্য অঞ্চল রয়েছে, সেখানেও আমাদের কি নাই,
ইলেকট্রন শূন্যই নাই, সেই অঞ্চলগুলোকে বলা হয় আমরা কি, সেই অঞ্চলগুলোকে বলি নোড বা নোডাল অঞ্চল। তাহলে আমরা এস অরবিটালের সাপেক্ষে এগুলো আসতে পারে, প্রতিটি অরবিটালে 1s এর কোনো নোডাল অঞ্চল নাই এবং 2s এর একটি রয়েছে, 3s এর পরমাণুতে দুটি নোডাল অঞ্চল বা নোড রয়েছে। এগুলো আসতে পারে আমাদের এস অরবিটাল। আমরা চলে যাবো এখন পি অরবিটাল। চলে যাবো এখন কি, পি অরবিটাল। তাহলে পি অরবিটালটা কি? পি অরবিটালটা হচ্ছে আমরা এন এর সাপেক্ষে মানগুলো আসবে, এল এর মান 1 হলে, এল এর মান 1 হলে সেটা কি পি অরবিটাল, পি অরবিটাল, পি অরবিটাল। কিন্তু এম তখন কত হয়? এম এর মান হয় আমরা জানি যে কোয়ান্টাম সংখ্যা অনুসারে -1 0 +1। তাহলে এখানে কয়টা মান পাওয়া যায়? তিনটি। তাহলে এখানে কয়টা মান পাওয়া যায়? তিনটি মান পাওয়া যায়। এম এর মান কত? এম এর মান হচ্ছে তিনটি। এম এর মান যদি তিনটি হয় তাহলে অরবিটাল সংখ্যা আমরা বলছি তিনটি। তাহলে কি কি হবে এখানে? px হবে, py হবে, pz হবে, এইভাবে তিনটা অরবিটাল এখানে পাবো। আমরা কোয়ান্টাম সংখ্যাতে বলেছি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানের সাপেক্ষে একটা উপস্তর বা অরবিটালে কতটা আরো অরবিটাল থাকতে পারে সেইটা আমরা জানতে পারি। তাহলে এখানে কি জানলাম? এম এর মান তিনটা হওয়ার কারণে তিনটা অরবিটাল আমরা থাকতে পারে। তাহলে এই তিনটা অরবিটালের আকার কেমন? প্রতিটা অরবিটালের আকার হচ্ছে ডাম্বেল। প্রতিটা আকার হচ্ছে কি ডাম্বেল আকারের মতো। ডাম্বেল আবার কিভাবে হয় আমরা যদি দেখি, এভাবে তারা ডাম্বেল হইতে পারে। এভাবে আমরা যদি এটা মনে করি পিএক্স অক্ষ চিন্তা করি, তাহলে এই যে ডাম্বেল বলা হয় তাকে, ডাম্বেলের আকার হয়। তার আকারটা আমরা যদি আসে তাহলে ডাম্বেল আকৃতির, এবং এই দুইটা লুফ নিয়ে একটা ডাম্বেল তৈরি হয়। এখানে একটা লুফ, এখানে একটা লুফ। তাহলে এই দুইটা লুফের মাঝখানে যেখানে আমাদের পরমাণুর কেন্দ্র হিসাবে বিবেচনা হয়, এখানে কি বলা হয়? এখানে পরমাণুর, আমরা মূলত এই বিন্দুতে মনে হয় পরমাণু নিউক্লিয়াসের অবস্থান বলি। তাহলে এই কেন্দ্রে কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না, এই লুপের শীর্ষবিন্দুতে ইলেকট্রনগুলো থাকবে। এটা হলো আমরা যদি পিএক্স দেখি, আমরা যদি একটু আমরা পিএক্স দেখলাম, তারপরে আমরা যদি একটা ওয়াই অক্ষ চিন্তা করি, সেটা হচ্ছে আমরা জানি যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে আমরা যদি অরবিটালটা দেখি তাহলে এটা কি পিওয়াই, মানে কি এটা পিওয়াই, অর্থাৎ এটা একটা অরবিটাল। আমরা যদি জেড অক্ষ বরাবর চিন্তা করি তাহলে দেখবা এখানে আমাদের পিজেড বলা হয়। তাহলে পি অরবিটালের তিনটা কি রয়েছে? অরবিটাল রয়েছে যাদের আকৃতি কি ডাম্বেল আকৃতির। এখন এই ডাম্বেল আকৃতির মধ্যে এখানে নিউক্লিয়াসে কি রয়েছে? কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, যেখানে ইলেকট্রন মেঘ নাই, সেখানে বলা হয় নোডাল তল অঞ্চল। তাহলে এই নোডাল তল অঞ্চলকে আমরা একটা সমতলের প্লেন দ্বারা যদি পৃথক করতে চাই, তাহলে এখানে একটা সমতলের প্লেন দ্বারা যদি পৃথক করতে চাই, একটা নোডাল তল আমরা পাবো। এবার প্রত্যেকটা অরবিটালগুলোকে এবং এদের যে গঠনটা অক্ষ বরাবর লুপগুলো থাকবে। এভাবে আমাদের তিনটা অরবিটাল এবং পিএক্স, পিওয়াই, পিজেড প্রত্যেকটা অরবিটালেরই আমরা নোডাল তল পাবো কতটি? একটি। কারণ নিউক্লিয়াসে যেখানে ইলেকট্রন নাই সেটাকে দুইটা লুপকে পৃথক করার জন্য আমি যদি একটা সমতল প্লেন চিন্তা করি, আমরা যদি এভাবে বসাই তাহলে দুইটা লুপকে পৃথক করব, সেইটাকে বলবো আমরা কি নোডাল তল। আমরা চলে যাবো এখন ডি অরবিটালে। আমরা ডি অরবিটাল চলে যাব। ডি অরবিটাল জিনিসটা কি? আমরা ডি অরবিটাল হচ্ছে মূলত ডি অরবিটালটা হচ্ছে আমাদের ডি অরবিটাল হচ্ছে মূলত এল এর মান 2। তাহলে কি হয়? এল এর মান 2 হলে ডি অরবিটাল, এল এর মান 2 হলে ডি অরবিটাল। এই ডি অরবিটালে আমরা এম এর মান কত হবে? এল এর মান 2 হলে এম এর মান হবে -2 -1 0 +1 +2। তাহলে এখানে মান কয়টি? 5টি। তাহলে ডি অরবিটালও হবে 5টি, dxy, dyz, dzx, dx² -y², dz²। এভাবে 5টি অরবিটাল পাওয়া যাবে আমরা ডি অরবিটালে, কারণ এম এর মানের সাপেক্ষে আমরা অরবিটাল সংখ্যা হিসাব করতে পারি। এখন আমরা এই অরবিটালে যেহেতু আমরা ফার্স্টটা আসলো, তাহলে এদের আকার কেমন? এরা হচ্ছে ডাবল ডাম্বেল। এরা কি হচ্ছে? এইভাবে ডাবল ডাম্বেল। এরা কি হয়? ডাবল ডাম্বেলের আকৃতির হয়। এরা ডাবল ডাম্বেল আকৃতির হয় এবং এই প্রত্যেকটা কেন্দ্রে লুপের দুইটা মাঝখানে এখানে কি নিউক্লিয়াসে রয়েছে, যেখানে ইলেকট্রন মেঘ থাকে না, শীর্ষবিন্দুতে ইলেকট্রন মেঘের গুলো ঘনত্ব থাকবে। আমরা যদি এর আকারটা আমরা একটু ড্রয়িং করে দেই, তাহলে এরা ডাবল ডাম্বেল আকৃতির এবং এদের যদি আমরা একটু একে দিই যে গঠনটা কি হইতে পারে, মনে করো আমরা ডি এক্স ওয়াই,
এইটাকে আমরা যদি চিন্তা করি, আমরা এক্স অক্ষ দিব আর একটা ওয়াই অক্ষ দিব, তাহলে বিষয়টা হচ্ছে যে এদের মাঝখানে লুপগুলো থাকবে, মাঝখানে লুপগুলো থাকবে। এভাবে আমরা ড্রয়িং করবা। আমরা যদি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড লিখি, তাহলে আমরা চিন্তা করবো যে এখানে জেড আছে আর ওয়াই আছে, লুপগুলো কোথায় থাকবে? মাঝখানে থাকবে। এখানে এক্স অক্ষ এখানে প্রায়োরিটি পাবে না, ওয়াই এবং জেড এর মাঝখানে লুপগুলো থাকবে। আবার যদি বলি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স, তাহলে কি হবে? এখানে আমাদের এখানে মূলত জেড আছে আর এক্স আছে, ওয়াই এখানে বিবেচনা নাই, তাহলে লুপগুলো কোথায় হবে? এখানে আমরা মাঝখানে সুন্দর করে লিখতে হবে। আমার যদিও ড্রয়িংটা সুন্দর হয় নাই, এইভাবে লিখতে হবে। আবার রয়েছে কি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে অক্ষ বরাবর তাদের অরবিটালের লুপগুলো থাকবে, অক্ষ বরাবর থাকবে। এবং লাস্টেরটা একটা জেড, আমরা মনে করি জেড অক্ষ যদি চিন্তা করি, জেড অক্ষ বরাবর থাকবে এবং ইলেকট্রন বেগের ঘনত্ব কেন্দ্রে থাকবে। এখানে একটা ডি জেড স্কোয়ার আমরা এইভাবে ড্রয়িং করতে পারো। তাহলে এগুলো কি হচ্ছে আমাদের? মূলত এগুলো হচ্ছে অরবিটালের গঠন। এবং প্রত্যেকটা লুপকে পৃথক করতে গেলে, যেহেতু পি অরবিটালের নুডাল অঞ্চল বা নুডাল তল একটি ছিল, এখানে বিন্দু একটাই, কিন্তু চারটা লুপকে দুইটা নুডাল সমতুল্য প্লেন দ্বারা পৃথক করতে হয়। তাই এখানে আমাদের বলা হবে যে নুডাল তল, এখানে নুডাল তল হচ্ছে প্রত্যেকটা দুটি। পি অরবিটালে নুডাল তল কতটি আসে? দুটি আসতে পারে। তো অবজেক্টিভ আসলে আমরা বুঝতে পারবো যে পি অরবিটালে আমাদের নুডাল তল একটি, ডি অরবিটালে প্রত্যেকটা অরবিটালে রয়েছে কি দুটি করে। এভাবে এস অরবিটালে নুডাল তল নাই, কিন্তু নুড রয়েছে। ঠিক আছে, আমরা অরবিটাল সম্পর্কে আমরা জানালাম। আমার এই অরবিট এবং অরবিটাল সম্পর্কে তোমরা এই অনলাইন ক্লাসটি দেখবে, আমার বিশ্বাস তো সকলেই বুঝতে পারবে। যাই হোক, আমরা আজকে অরবিট এবং অরবিটাল ক্লাসের শেষের দিকে। সকলেই ভালো থাকো। আমি ভগবানের নিকট আবারও সুস্বাস্থ্য, সকলের জীবনকে মঙ্গলময় হোক সেটা আমি প্রার্থনা করি। আমি অনলাইন ক্লাস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।